স্বৈরশাসক হাসিনাকে উৎখাত করে বর্ষসেরা বাংলাদেশ। দ্য ইকোনমিস্টের প্রতিবেদন। চ্যালেঞ্জ থাকলেও অন্তর্বর্তী সরকারের কার্যক্রম আশাব্যঞ্জক। সংস্কার না হলে দেশে আগের অবস্থায় ফেরার শঙ্কা। নির্বাচনী রোডম্যাপ কমাতে পারে রাজনৈতিক অনৈক্য, বলছেন বিশ্লেষকরা। 6 বছরেও পুরোপুরি কার্যকর হয়নি মোবাইল টাওয়ার ভাগাভাগির নীতি। বিটিআরসির শিথিলতার সুযোগ নিচ্ছে মুঠোফোন অপারেটররা। স্বাগত এখন ঢাকায়। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইয়া রাত্রি। ছাত্র জনতার অভ্যুত্থানে 15 বছরের স্বৈরশাসনের পতন হওয়ায় দ্য ইকোনমিস্টের বর্ষসেরা দেশের খেতাব পেল বাংলাদেশ। ব্রিটিশ সাময়িকীটির প্রতিবেদন বলছে, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সামনে অসংখ্য চ্যালেঞ্জ রয়েছে। তবে অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে আশাব্যঞ্জক বলছে দ্য ইকোনমিস্ট। নাফিয়া আরমান মননের প্রতিবেদন। জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনে গেল 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ বিদেশে খবরের শিরোনামে আসে বাংলাদেশের নাম। এবার জুলাই আন্দোলনে স্বৈরশাসককে উৎখাতের জন্য দ্য ইকোনমিস্টের বর্ষসেরা দেশের খেতাব পেল বাংলাদেশ। ব্রিটিশ সাময়িকীটি প্রতি বছরই কান্ট্রি অব দ্য ইয়ার ঘোষণা করে আসছে। এক্ষেত্রে গেল 12 বছরের উন্নতিকে প্রাধান্য দেয়া হয়। তবে স্বৈরাচার পতনের মাধ্যমে গণতন্ত্রের দিকে অগ্রসর হওয়ায় এবারে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়, 15 বছরের শাসনামলে স্বৈরাচারে পরিণত হন শেখ হাসিনা। বিরোধীদের দমনপীড়নের পাশাপাশি নির্বাচনে কারচুপি করে ক্ষমতা আঁকড়ে ধরেছিলেন তিনি। তার তত্ত্বাবধানে দেশ থেকে পাচার হয় বিপুল অর্থ। আমি মোহাম্মদ ইউনূস সশ্রদ্ধ চিত্তে শপথ। ব্রিটিশ সাময়িকীটির দাবি, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সামনে অসংখ্য চ্যালেঞ্জ রয়েছে। ভারতের সঙ্গে সম্পর্ক পুনরায় উন্নয়নের পাশাপাশি আগামী বছর নির্বাচনও অনুষ্ঠিত করতে হবে। ক্ষমতা বদলের সঙ্গে বাংলাদেশে প্রতিশোধমূলক সহিংসতার ইতিহাস রয়েছে। যদিও অর্থনীতিকে স্থিতিশীল করার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের 4 মাসের কার্যক্রমকে আশাব্যঞ্জক বলছে দ্য ইকোনমিস্ট। বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার মাধ্যমে বর্ষসেরা দেশের তালিকায় রানার আপ হয়েছে সিরিয়া। এরপরই রয়েছে আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড। এদিকে দীর্ঘ অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের পাশাপাশি একটি সংযত মধ্যপন্থী সরকার পুনর্নির্বাচিত করায় গেল বছর বর্ষসেরা দেশের খেতাব পায় গ্রিস। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। গণ অভ্যুত্থানের পর সংস্কার ও নির্বাচন প্রশ্নে 2 মেরুতে ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে মতভেদ। দেশের অন্যতম দল বিএনপি চায় প্রয়োজনীয় বা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন, তারপর হবে বাকি সংস্কার। আর জামায়াতে ইসলামী নির্বাচন দাবি করলেও ভোটের আগে গুরুত্বপূর্ণ সংস্কারকেই মনোযোগ দিতে চায় তারা। বিশ্লেষকরা বলছেন, সুনির্দিষ্ট রোড ম্যাপে কমবে মতভেদ, তবে সংস্কার না হলে আগের পরিস্থিতিতে ফিরে যেতে পারে দেশ। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। 16 ডিসেম্বর বিজয় দিবসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণার পরেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয় নির্বাচনের দিনক্ষণ ও প্রতিশ্রুত সংস্কার নিয়ে। সংস্কারের যে আকাঙ্ক্ষা, সেটি বাস্তবায়নে প্রতিটি কমিশনই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। নির্বাচনের সম্ভাব্য সময় জানা গেলেও দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি সুনির্দিষ্ট রোডম্যাপের যে দাবি জানিয়ে আসছিল তা আরও জোরালো হয় বৃহস্পতিবার দলের মহাসচিবের সংবাদ সম্মেলনে। বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, তার দল আশা করেছিল আরও যৌক্তিক সময়ে নির্বাচনের সময় জানানো হবে, কিন্তু এ নিয়ে অস্পষ্টতার কারণে হতাশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য একেবারেই অস্পষ্ট। আমরা যেটা আশা করেছিলাম যে চিফ অ্যাডভাইজার সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে একটা রোড ম্যাপ দিয়ে দেবেন, সেটা তিনি দেননি। এটা আপনারা আমাদেরকে কিছুটা হতাশ করেছে।
আর বিএনপির সাবেক জোটসঙ্গী জামায়াত বলছে জুলাই বিপ্লবে স্বৈরাচারমুক্ত দেশ পেলেও নির্বাচন ও সংস্কার প্রশ্নে অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে না। এই বিষয়ে তাদের সুস্পষ্ট বক্তব্য, নির্বাচন অনুষ্ঠানে তাড়াহুড়ো সেই একই পরিস্থিতির পুনরাবৃত্তি হতে পারে। অতীতের মতো গতানুগতিক আরেকটা নির্বাচন যদি হয় মৌলিক কিছু সংস্কার ছাড়া, তাহলে নির্বাচনের গুণগত পরিবর্তন হবে না, দেশ শাসনেও কোনো গুণগত পরিবর্তন হবে না। জামাত কতিপয় বিষয়ে মৌলিক সংস্কার চায় এবং সংস্কার পরেই নির্বাচন চায়। নির্বাচন ইস্যুতে বিএনপির সাথে দ্বিমত দেখা গেল জুলাই অভ্যুত্থানে ভূমিকা পালন করা তরুণ ছাত্রনেতাদের কণ্ঠেও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে নির্বাচনের আগে সংবিধান ও প্রাতিষ্ঠানিক সংস্কারেই জোর দিতে দেখা গেল। বিএনপি যেটি চাচ্ছে নির্বাচন পরবর্তী সময়ে যে সংস্কার একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, নির্বাচন পরবর্তী সময়ে এই সংস্কার প্রক্রিয়াটিকে টেনে নিয়ে যেতে আমরা চাচ্ছি যে আগে সংস্কার হয়ে যাক, তারপর হচ্ছে নির্বাচনটি হোক। দীর্ঘদিন রাজপথে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর একাধিক নেতার কণ্ঠেও শোনা গেল সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন পূর্ব আমূল সংস্কারে জোর দিতে। নির্বাচনের জন্য একটা নির্বাচন কমিশন অলরেডি গঠিত হয়েছে, তার অনেক পাওয়ার আছে, ওইখানে আরও কী করা দরকার সেই কাজটা করতে হবে তাদের। আমাদের তো একটা পুলিশ বাহিনী লাগবে, সেটা একটা সংস্কার করা দরকার, কারণ ওইটা তো একটা খারাপ অবস্থার মধ্যে আমরা আছি, আমরা জানি। আমাদের জনপ্রশাসন, সেইটাও কতগুলো সংস্কারের কাজে লাগবে। তা প্রধানত এই কাজগুলো যদি করতে পারি, আর তোর একটা নির্দলীয় সরকার তো আছেই, সংস্কার করে নির্বাচন করলে জিনিসটা ভালো হবে। আর যদি না হয় পূর্বের অবস্থা বাংলাদেশ ফিরে যেতে পারে। এই জন্য আমরা চাই প্রত্যেকটা সেক্টরে সংস্কার আগে। নির্বাচন ও সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর যে মতভেদ, সেখানে দ্রুত সংস্কার শেষে সুনির্দিষ্ট রোডম্যাপ দিলে এর অবসান হবে বলে মত রাজনৈতিক বিশ্লেষকের। পাশাপাশি সংবিধান, পুলিশ, প্রশাসন, বিচার বিভাগ ও নির্বাচন ব্যবস্থা সংস্কার না করে নির্বাচন আয়োজন করলে দেশে আবারও ফ্যাসিবাদের পুনর্জন্ম হতে পারে। এখন হচ্ছে কি, যেহেতু রোডম্যাপ নাই, সেহেতু খুব অস্পষ্টতা দেখা দিয়েছে, আনসার্টেনিটি দেখা দিয়েছে, ওইটা দূর হবে। জনগণও কিন্তু আশঙ্কা করছে যে সংস্কার না করে যদি ইলেকশন হয় এবং সবাই মনে করি বিএনপি জিতবে, তখন আমরা আবার আগের ওই সেই দখল, হলের মধ্যে ছাত্র রাজনীতির নামে অনাচার, এগুলি তো আমরা কেউই চাই না। প্রত্যাশিত সংস্কার ও দ্রুত নির্বাচনের মাধ্যমেই দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে বলে মত রাজনীতিবিদদের। জুলাই গণ অভ্যুত্থানের পর এই সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই রাজনীতির মাঠে প্রতিশ্রুত সংস্কার ও নির্বাচন নিয়ে যখন দলগুলোর মধ্যে পরস্পর বিরোধী অবস্থান স্পষ্ট হয়ে ওঠে, তখন রাজনৈতিক বিশ্লেষকদের মত নির্বাচন কিংবা সংস্কারের ধীরগতি দেশে নতুন করে সংকট বয়ে আনবে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। জুলাই আগস্টে নিজেদের কর্মকাণ্ডের জন্য পুলিশ ইমেজ সংকটে রয়েছে, তাই সুনামের সঙ্গে কাজ করে সেই ইমেজ ফিরিয়ে আনতে বলে জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সকালে খুলনায় জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই আগস্ট আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। যে বাংলাদেশ পুলিশ তার জায়গা থেকে তাদের যে ইমেজটি হারিয়েছে, এটি ফিরে পাওয়ার জন্য এখন খুনি হাসিনা কোনো পদক্ষেপ নেওয়ার তার কোনো সুযোগ নেই। বাংলাদেশ রাষ্ট্র কিংবা এই রাষ্ট্র কাঠামো সরকারও যদি চায়, তারা এটা যতটুকু প্রত্যাশিত ততটুকু কোনোদিনও পারবে না, যদি না বাংলাদেশ পুলিশ নামক প্রতিষ্ঠানটি নিজেরা চেষ্টা করে। এবং এই চেষ্টাটা তাদের করতে হবে তাদের কাজের মাধ্যমে। প্রত্যেক জেলার যারা আমাদের শহীদ পরিবার রয়েছেন, আমরা তাদের যোগ্যতা অনুযায়ী শহীদ পরিবার থেকে একজন করে হলেও চাকরির ব্যবস্থা করি, আমাদের দায়িত্বগুলো সহজ হয়ে যায়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের প্রায় 25 লাখের বেশি তরুণ প্রতি বছর শ্রমবাজারে প্রবেশ করছে। তাদের তরুণ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। মিশরের কায়রোতে D8 সম্মেলনের একটি বিশেষ অধিবেশনে এসব কথা বলেন তিনি। প্রযুক্তি বর্তমান শ্রমবাজারে চ্যালেঞ্জ এবং সাফল্য দুটিই বয়ে আনছে বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। Every year, around 2.5 million young people enter the labor market in Bangladesh. In a private sector-driven economy, as we endeavor to get them fit for the market or encourage them to emerge as agile entrepreneurs, we see how emergence of technology is posing challenges
and opportunities like never before. But the manufacturing and service economy of tomorrow is fast transforming, largely riding on artificial intelligence, machine learning, data-driven tools and applications. Now that using AI is here, let us think if we can leapfrog and catch up with the disruptions and to the advantage of our entrepreneurial boys and girls and take it to social direction. সাপ্তাহিক ছুটির দিনে বোতলজাত ভোজ্য তেলের বাজারের খোঁজ রাখছেন সহকর্মী বাইজিদ সাদ এবং একই সাথে চট্টগ্রামের খোঁজ রাখছেন সহকর্মী হোসেন জিয়াদ। প্রথমে চলে যেতে চাই সাদের কাছে কারওয়ান বাজারে। সাদ, আপনার কাছে জানতে চাই বোতলজাত ভোজ্য তেলের সরবরাহ কেমন বাজারে দেখছেন এবং পর্যাপ্ত মজুদ আছে কিনা জানাবেন। রাটি যেমনটি বলছিলেন, তেলের বাজারে কিন্তু একটা কৃত্রিম সংকট তৈরি হয়েছিল, যেটি রাজধানী ঢাকায় আমরা আজকে কিন্তু স্বাভাবিক দেখছি। আমরা সকাল থেকে কারওয়ান বাজারে ঘুরছিলাম, তো কারওয়ান বাজারের বিভিন্ন ব্যবসায়ী যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে দেখেছি। তারা বলছেন যে বোতলজাত যেসব তেল রয়েছে সেটি কিন্তু একেবারে পর্যাপ্ত পরিমাণে সরবরাহ রয়েছে, দামেরও কিন্তু কিছু ঠিকঠাক রয়েছে। যেই 8 টাকা বৃদ্ধি করা হয়েছিল সেই 8 টাকা বৃদ্ধিতে কিন্তু এখন 1 লিটার বিক্রি হচ্ছে 175 টাকায়, 2 লিটার বিক্রি হচ্ছে 350 টাকা, অন্যদিকে 5 লিটার বিক্রি হচ্ছে কিন্তু 850 টাকায়। সেই সাথে সাথে খোলা তেল যেটি রয়েছে সেটিরও কিন্তু পর্যাপ্ত মজুদ রয়েছে বলে আমাদেরকে কিন্তু ব্যবসায়ীরা জানাচ্ছেন। মূলত ব্যবসায়ী সিন্ডিকেটের সব দাবি মানার পরও এই যে তেলের সংকট, কৃত্রিম সংকট, সেটি নিয়ে কিন্তু ক্রেতাদের মধ্যে একটা অভিযোগ তৈরি হয়েছিল। যদিও আগামী বছরের 31 মার্চ পর্যন্ত আমদানিতে শুল্ক সেই সাথে অগ্রিম আয়কর 100% অব্যাহতি দেয় সরকার, পাশাপাশি ভ্যাট 15% থেকে কমিয়ে কিন্তু 5% করা হয়। তারপরও দেশের বিভিন্ন জায়গায় কিন্তু তেলের একটি কৃত্রিম সংকট তৈরি হয়। প্রথম দফায় 17 অক্টোবর এবং দ্বিতীয় দফায় 19 অক্টোবর শুল্ক কর নামানো হয়েছিল 5%। এতে বাজারে সামান্য কিন্তু ভোজ্য তেলের দাম কমে যায়। তবে নভেম্বরের শেষ সপ্তাহে এসে কিন্তু বাজার থেকে 1 লিটার এবং 2 লিটারের যে বোতলজাত সয়াবিন তেল রয়েছে সেটির কিন্তু একটি কৃত্রিম সংকট তৈরি হয়েছিল, যেখানে ব্যবসায়ীরা তাদের ডিলারদের কাছে তেল চেয়েও কিন্তু সেটি পাচ্ছিলেন না। বারবার কিন্তু তারা বলছিলেন যে আমরা তেল চাচ্ছিলাম, কিন্তু তারা একটি কৃত্রিম সংকট তৈরি করে সেই তেল কিন্তু বলছিল যে তেল এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়, কেননা যেখান থেকে মূলত তেলের যেই কোম্পানিগুলো রয়েছে সেগুলো সেভাবে তেল সরবরাহ করছিল না, যে কারণে ডিলাররাও কিন্তু তেল পাচ্ছিলেন না। এর ফলে ব্যবসায়ীরা না পাওয়ায় কিন্তু একটি কৃত্রিম সংকট তৈরি হয়েছিল। তবে আপাতত বাজারে সেই কৃত্রিম সংকটটি নেই। রাজধানীর বাজারে আমি যদি একটু উল্লেখ করে বলতে চাই, রাজধানীর বাজারগুলোতে কিন্তু তেলের কৃত্রিম সংকট নেই। এখন 1 লিটার 2 লিটারের যে তেল রয়েছে, 5 লিটারের তেল, সেটি কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে বলে আমাদেরকে বিক্রেতারা জানাচ্ছেন। তবে এর ফাঁকে যেই বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে খোলা তেল যেটি রয়েছে, খোলা তেলও কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে বলে আমাদেরকে তারা জানাচ্ছেন, যেটি 165 টাকা লিটার বিক্রি হচ্ছে। এই ছিল কারওয়ান বাজার থেকে আমার কাছে সবশেষ। আমরা এবার চলে যেতে চাই বন্দরনগরী চট্টগ্রামে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হোসেন জিয়াদ। জিয়াদ, জানাবেন চট্টগ্রামে এই মুহূর্তে তেলের বাজারের পরিস্থিতি কি রয়েছে, তেলের দাম কেন কমছে না, ক্রেতা বিক্রেতারা কি বলছেন? সাদ, মূলত ঢাকার চাইতে চট্টগ্রামের বাজার পরিস্থিতি কিছুটা ভিন্ন বা উল্টো চিত্র আমরা বলতে পারি। আপনি বলছিলেন যে ঢাকায় বাজার কিছুটা স্বাভাবিক হয়েছে, চট্টগ্রামে কিন্তু দাম বাড়ানোর পরও বোতলজাত যে সয়াবিন তেল সেটির পর্যাপ্ত সরবরাহ বাজারে আসেনি। বিভিন্ন খুচরা দোকানগুলোতে আমরা দেখেছি যে পরিমাণ চাহিদা সে পরিমাণ সরবরাহ কিন্তু কোনো দোকানেই নেই। কিছু কিছু দোকান যেটি করছেন যে যখন ক্রেতা আসছেন তারা পাশের দোকানে যদি থাকে কিংবা অন্য কোনো দোকানে যদি থাকে সেখান থেকে এনে তারা ক্রেতাকে দিচ্ছেন যারা চাচ্ছে। তবে এখনো পর্যন্ত আধা লিটার কিংবা 1 লিটার বা 2-3 লিটারের যে বোতল সেটি সরবরাহ স্বাভাবিক হয়নি। আমরা সয়াবিন তেলের তারা দোকানিরা যেভাবে সাজিয়ে রেখেছেন সেখানে দেখতে পাচ্ছি যে বেশিরভাগ তেলেই বিদেশি তেল কিংবা সানফ্লাওয়ার তেল। সয়াবিন তেলের 2 থেকে 3 লিটারের কিছু বোতল দেখা যাচ্ছে যেগুলো পুরনো দামের বোতল। তবে কিছু কিছু দোকানে নতুন দামের বোতলও এসেছে 175 টাকা লিটার। মূল কথা
হচ্ছে সেটি সরবরাহ স্বাভাবিক নয়। আরেকটি বিষয়, বিক্রেতারা অভিযোগ করছেন যে ডিলাররা তাদেরকে সয়াবিন তেলগুলো দিচ্ছেন, যে প্রতিষ্ঠান, তারা একই সয়াবিন তেল কেনার জন্য তার পাশাপাশি চিনি গুঁড়া চাল কিংবা বাসমতি চাল অথবা সরিষা তেল এই ধরনের জিনিস কিনতে তাদেরকে বাধ্য করছেন, এবং তারা বলছিলেন যে এই যে জিনিসগুলো তারা দিচ্ছেন সেগুলো তাদের কাছে পুঁজি হিসাবে জমা হয়ে যাচ্ছে, খুব একটা সেগুলোর বিক্রি নেই। পাশাপাশি যেটি বলছিলাম যে তারা দুটি জিনিস আশঙ্কা করছেন। চট্টগ্রামে কিন্তু খোলা সয়াবিন তেল বাজারে বিক্রি হচ্ছে 180 টাকা কেজিতে, অন্যদিকে এই বোতলজাত সয়াবিন তেলের দাম কিন্তু এখন 175 টাকা। সেই হিসাবে তারা দুটি জিনিস আশঙ্কা করছেন। একটি হচ্ছে কোনো অসাধু বিক্রেতা হয়তো এই বোতলজাত সয়াবিন তেল খুলে খোলা সয়াবিন তেল হিসাবে হয়তো বিক্রি করতে পারেন, নতুবা আরেকটি বিষয় বলছেন যে এখানকার মিলাররা তারা 12 টাকা লিটারে বাড়ানোর জন্য বলেছিলেন, কিন্তু লিটারে 12 টাকা না বাড়িয়ে এখনো পর্যন্ত 8 টাকা বাড়ানো হয়েছে। সেই ক্ষেত্রে তারা লোকসানের মুখে থাকায় হয়তো সরবরাহ এখনো কম রেখেছেন বাজারে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের তেলের বাজারের সবশেষ খবর। ঢাকা এবং চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন ভোজ্য তেলের সংকটের খবর। রাজধানীর মিরপুরে আদিবাসী গ্রিন হার্ট কলেজ প্রাঙ্গণে 2 দিন ব্যাপী আদিবাসী খাদ্য ও শস্য মেলার উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। মেলার বিষয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমিরুল ইসলাম। আমিরুল, মেলায় আদিবাসীদের তৈরি কি কি পণ্য পাওয়া যাচ্ছে, সেখানে আজ সারাদিন কি কি আয়োজন রয়েছে জানাবেন। আদিবাসী শস্য খাদ্য মেলা থেকে আপনারা যেমনটি লক্ষ্য করছেন যে এখানটায় কিন্তু আদিবাসীদের যে কৃষ্টি কালচার, তাদের যে জীবনাচরণ থেকে শুরু করে সব কিছুরই কিন্তু মেলবন্ধন আমরা এখানটায় লক্ষ্য করছি। বিশেষ করে তাদের যে নানা বাহারি রকমের যে খাবারের যে পসরা, তারা কিন্তু সেটি এখানটায় তুলে ধরেছেন। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আপনারা যেটি লক্ষ্য করছেন যে এখানটায় পাহাড়ি যে বিভিন্ন ধরনের খাবার তারা কিন্তু সেটি এখানটায় প্রদর্শনীতে এনেছেন। এখানটা আমরা একটি ঘর দেখতে পাচ্ছি, ঝুম ঘর, যেটিতে কিন্তু পাহাড়ি যে বিভিন্ন ধরনের খাবার তারা কিন্তু সেখানটায় প্রদর্শন করছেন। এবং সেই সাথে আমরা আজকে সকাল থেকেই যে দেখেছি এখানটায় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা, তিনি কিন্তু ফরিদা আক্তার, তিনি এসেছেন, তিনি আয়োজনে উদ্বোধন করেছেন। এবং সেই সাথে এখানটায় যে পাহাড়িদের যে বিভিন্ন যে সংগঠন তারা কিন্তু উপস্থিত হয়েছেন। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর বনপুল আদিবাসী গ্রিন হার্ট কলেজ প্রাঙ্গণে, যেখানটা কিন্তু বিগত কয়েক বছর ধরেই পাহাড়িদের যে এই যে আয়োজন, বিশেষ করে যে আদিবাসী খাদ্য শস্য মেলার যে আয়োজন, সেটি কিন্তু এখানটায় হচ্ছে। এবং আমরা ক্রেতা দর্শনার্থীদের সাথে কথা বলছিলাম, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন তাদের মধ্যে আমরা বেশ উচ্ছ্বাস দেখেছি। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, এখানটায় কিন্তু যে বিভিন্ন ধরনের খাবারের পাশাপাশি বাম্বু চিকেন, মুডি স্পেশাল মেলার বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে। এবং সেই সাথে বিভিন্ন বারবিকিউ, কাঁকড়া ফ্রাই, মাশরুম ফ্রাই সহ নানা পিঠার বাহার আমরা দেখেছি। আর আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে পাহাড়ে যে বিভিন্ন ধরনের যে সংস্কৃতি তথা বিন্নি চালের গিন্নি হওয়া পিঠা, বিন্নি চালের গোড়ার বড়া পিঠা সহ নানা ধরনের জিনিস আমরা কিন্তু লক্ষ্য করেছি। সেই সাথে আমরা দেখেছি যে জুমের আতপ চাল থেকে শুরু করে নানা ধরনের পিঠা আমরা কিন্তু লক্ষ্য করেছি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই যে মেলাটি আজকে শুরু হয়েছে সেটি কিন্তু কালকে অবধি চলার কথা রয়েছে। এবং সেই সাথে কালকে অবধি চলার কথা রয়েছে। এবং সেই সাথে মেলার যে অন্যতম আকর্ষণ সেটি হচ্ছে আজকে বিকাল নাগাদ কিন্তু সাংস্কৃতিক আয়োজনের কথা রয়েছে। এবং আমরা বিভিন্ন সময় দেখেছি, আমরা বিভিন্ন মেলায় যারা আয়োজক আছে আমরা তাদের সাথে কথা বলছিলাম, তারা আমাদেরকে যেটি জানাচ্ছেন যে মানুষের মাঝে কিন্তু পাহাড়ি যে সংস্কৃতি, পাহাড়ি যে ঐতিহ্য, কৃষ্টি কালচার কিংবা বিভিন্ন ধরনের খাবারের যে বৈচিত্র্য, সেটি কিন্তু মানুষ এখন পর্যন্ত খুব একটা অবগত না। তো তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা এই মেলার মাধ্যমে কিন্তু মানুষের মাঝে তারা এই ধরনের সচেতনতা তারা তৈরি করতে চাচ্ছেন। এবং তারা বলছেন যারা এখন পর্যন্ত এইসব বিষয়ে অবগত না, তারা যেন একবার হলো এই মেলায় আসেন। রাত্রি এই ছিল আমার কাছে রাজধানীর আদিবাসী খাদ্য শস্য মেলা থেকে সর্বশেষ।
রাজধানীর মিরপুরে 2 দিনব্যাপী আদিবাসী ও খাদ্য শস্য মেলা চলছে। সেখানকার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আমিরুল ইসলাম। মোবাইল টাওয়ার শেয়ারিং নীতিমালা গত 6 বছরেও পুরোপুরি কার্যকর হয়নি। মোট টাওয়ারের মাত্র 45% গিয়েছে শেয়ারিংয়ের আওতায়। অপারেটররা বলছেন ফাইবার অপটিকের মাধ্যমে অধিকাংশ টাওয়ার সংযোগ না থাকায় শেয়ারিংয়ের আওতায় যেতে তাদের অনীহা। আর এদিকে বিশেষজ্ঞরা বলছেন নীতিমালা বাস্তবায়নে বিআরটিসির নেই নির্দিষ্ট কোনো সময়। এতেই সুযোগ নিচ্ছে মুঠোফোন অপারেটররা। বিস্তারিত জানাচ্ছেন নাজমুস সাকিব। মোবাইল অপারেটর সেবায় আরও গতি আনতে টাওয়ার শেয়ারিং নীতিমালা করে সরকার। লক্ষ্য ছিল জমির ব্যবহার ও অপারেটরগুলোর খরচ কমানো এবং সেবার মান বৃদ্ধি। এর জন্য 2018 সালের 1 নভেম্বর ই.কো, সামিট, কীর্তনখোলা এবং ফ্রন্টিয়ার নামে 4 প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয় বিটিআরসি। কিন্তু গত 6 বছরেও প্রায় 55% টাওয়ার যায়নি শেয়ারিংয়ের আওতায়। টেলিডেন্সিটি অনুযায়ী প্রতি বর্গ কিলোমিটারে অন্ততপক্ষে প্রতি অপারেটরের একটি করে টাওয়ার থাকার কথা। সেই হিসেবে 4 অপারেটরের টাওয়ার হবে প্রায় 2 লাখ। কিন্তু টাওয়ার ও নেটওয়ার্ক শেয়ারিংয়ের কারণে প্রয়োজন বর্তমানে ন্যূনতম 1 লাখ টাওয়ার। কিন্তু গত অক্টোবরে বিটিআরসির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী দেশে মোট টাওয়ার রয়েছে মাত্র 45,934টি, যা চাহিদার মাত্র 45%। এছাড়া টাওয়ার শেয়ারিংয়ের আওতায় এসেছে মাত্র 23,813টি। মোবাইল অপারেটরদের হাতে রয়েছে 22,121টি টাওয়ার। প্রতিষ্ঠানগুলোর এসব টাওয়ার সংখ্যা পর্যবেক্ষণে দেখা যায় জিপির অধীনে 12,500, রবির 2,000, বাংলালিংকের 4,000 এবং টেলিটকের রয়েছে 3,000টি টাওয়ার। আর শেয়ারিংয়ের আওতায় ই.কো লিমিটেডের 16,000, সামিটের 4,000, কীর্তনখোলার 803টি, ফ্রন্টিয়ারের 931 এবং বিটিসিএল এর টাওয়ার রয়েছে মাত্র 514টি। সব টাওয়ার ফাইবার অপটিকে কানেক্টেড না হওয়ায় 5G সহ ভবিষ্যৎ প্রযুক্তির ক্ষেত্রে বাধা হতে পারে বলে মনে করেন গ্রামীণফোন। প্রতিষ্ঠানটি বলছে, যদিও বড় অংশ টাওয়ার কোম্পানিগুলোর অধীনে দেয়া হয়েছে, তবে মোবাইল অপারেটররা টাওয়ার করতে চাইলে তাদেরও সে সুযোগ রাখা উচিত। আমাদের যে পরিমাণ ফ্লেক্সিবিলিটি দরকার, যে পরিমাণ স্পিড দরকার দেশে, সামহাও এই ইকোসিস্টেমে সেটা এনশিওর্ড হচ্ছে না। তা আমরা ভবিষ্যতে যখন আমরা আরও অনেক বেশি ডাটা ভলিউম নিয়ে কথা বলবো, প্রত্যেকটা সাইটে আমাদের ফাইবার কানেক্টিভিটি নিয়ে কথা বলবো, সেই ক্ষেত্রেই যতটা ওপেন করা যায়, যতটা ফ্লেক্সিবিলিটি এনশিওর করা যায়, আমার মনে হয় অপারেটরদের জন্য ভালো হবে এবং আলটিমেটলি দেশের কাস্টমাররা সবচেয়ে বেশি বেনিফিটেড হবে। মোবাইল গ্রাহক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বলছে, শুধুমাত্র বিটিআরসির যথাযথ পদক্ষেপের অভাবে টাওয়ার শেয়ারিং নীতিমালা কার্যকর হচ্ছে না। ধরেন 4টা টাওয়ার কোম্পানির মধ্যে একটাকে এসএমপি দিয়ে রাখছেন। সামিটের কথা যদি নাম ধরেই বলি, তারা এখন ইনভেস্টমেন্ট করবে কি করবে না, তারা একটা দুদুল্যমনায় আছে। বাকি 2টি টাওয়ার কোম্পানি ধরেন কীর্তনখোলা, সে আর ইনভেস্টমেন্ট করতেই পারছে না। তাহলে আপনার কিন্তু খুব একটা ক্রাইসিস মুভমেন্টে আছেন। টাওয়ার শেয়ারিং, নেটওয়ার্ক শেয়ারিং এটা মানে খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তের সময়ের জন্য, যদি আপনি জনগণকে, গ্রাহককে ভালো সার্ভিস দিতে চান। খাত বিশেষজ্ঞরা বলছেন, মোবাইল অপারেটর ও টাওয়ার কোম্পানিগুলোর সঙ্গে একটা নির্দিষ্ট টাইমলাইন বিটিআরসির তরফ থেকে না দেয়ায় টাওয়ার শেয়ারিংয়ের নীতিমালা বাস্তবায়ন হচ্ছে না। সময়ের মধ্যে বাস্তবায়ন না হলে প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। বাজার অর্থনীতিতে এখানে কাউকে আটকে রেখে বা কারো বিরুদ্ধে চাপ দিয়ে করানোর চাইতে এটাকে কম্পিটিশনের মধ্যে নিয়ে আসা উচিত। যেভাবে আন্ডারস্ট্যান্ডিংটা বা এগ্রিমেন্টটা হওয়া দরকার, সেটা পরিষ্কার না। পরিষ্কার না থাকার কারণে কেউ 30% ভাড়া চাচ্ছে, কেউ ইনভেস্টমেন্ট চাচ্ছে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কি করছে, আসলে কনফ্লিক্ট তৈরি করছে। দেশের 4টি মোবাইল অপারেটরের গ্রাহক সংখ্যা প্রায় 19 কোটি। তবে অধিকাংশ গ্রাহকদেরই নানা ধরনের ভোগান্তি রয়েছে এবং অভিযোগ রয়েছে এই মোবাইল কোম্পানিগুলোর বিরুদ্ধে। এর বড় কারণ সংযোগ স্থাপন সহ নানা ধরনের জটিলতা। তবে বিটিআরসি থেকে যে নিয়ম করা হয়েছে 18 সালের পরে টাওয়ার শেয়ারিংয়ের আওতায় অধিকাংশ কোম্পানিগুলো এখনও না যাওয়ায় এতে ভোগান্তি আরও বাড়ছে। নাজমুস সাকিব, এখন ঢাকা। রাজধানীর উত্তরায় 12 নম্বর সেক্টরের শাহ মখদুম রোডের লাভিন রেস্টুরেন্টে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণের খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিম শাফিন। শাফিন, রেস্টুরেন্টে আগুন কিভাবে লেগেছে এবং কি বলছে এ বিষয়ে ফায়ার সার্ভিস, জানাবেন। শাফিন, এখন পরিস্থিতি কেমন দেখছেন সেখানে? আসলে ফায়ার সার্ভিস কি কাজ করছে এবং এই বিষয়ে জানাবেন।
শাফিন, আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? রেস্টুরেন্টে আগুন কিভাবে লাগলো জানাবেন। যতটা সময় লেগেছে 10টা 38 নাগাদ সকাল উত্তরা 12 নম্বর সেক্টরের শাহ মাকদুম রোডের এই বাণিজ্যিক ভবনটিতে আগুন লাগে। আপনারা দেখতে পাচ্ছেন এখনও ভেতর থেকে আগুনের যেই ধোঁয়ার কুণ্ডলি সেগুলো বেরিয়ে আসছে, অর্থাৎ বোঝা যাচ্ছে ভেতরে এখনও আগুন রয়েছে। এই বাণিজ্যিক ভবনটি 6তলা একটি বাণিজ্যিক ভবন, যেখানে নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে আশেপাশে যারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন এবং ফায়ার সার্ভিসের কর্মীরাও সেটি ধারণা করছেন। তারা বলছেন যে নিচতলায় একটি রেস্টুরেন্ট রয়েছে যেটির নাম লাভলিন বাংলা রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টের থেকে আসলে আগুনের সূত্রপাত। তবে এই আগুন এখন উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা যাচ্ছে। দোতলা এবং 3তলায় আগুনের যেই ধোঁয়ার কুণ্ডলী ইতিমধ্যেই দেখা যাচ্ছে। দোতলায় যেই জায়গাটা থেকে এখন জানালার কাচ ভেঙে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রবেশের চেষ্টা করছেন, এই ফ্লোরটিতে মূলত একটি পার্লার রয়েছে, বিউটি পার্লার রয়েছে এবং এই পার্লারটির ভেতরে এই মুহূর্তে যে আগুনের শিখা রয়েছে সেটি স্পষ্ট, কারণ সেখান থেকে প্রচণ্ড পরিমাণে ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে আসছে। এই ভবনটিতে বাণিজ্যিক অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে, এর মধ্যে আমরা নিচতলায় যে রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত ধারণা করা হচ্ছে সেই রেস্টুরেন্টটি পুরো নিচতলা জুড়ে রয়েছে। দোতলায় রয়েছে একটি পার্লার যেখানে এই মুহূর্তে দাউ দাউ করে আগুন জ্বলছে বোঝা যাচ্ছে এবং সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী পুরো এলাকাকে আচ্ছন্ন করে ফেলেছে। এখানে আশপাশে উৎসুক জনতাকে সামাল দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে এবং সুসজ্জিত যেই দমকল যানবাহনগুলো রয়েছে সেখানে এরকম বেশ কয়েকটি যানবাহন রয়েছে। মোট 10টি ইউনিট এই মুহূর্তে কাজ করছে আগুন নিয়ন্ত্রণের জন্য। জানিয়ে রাখি যে এই যে ভবনের উপরের যেই তলাগুলো রয়েছে সেই তলাগুলোতেও বাণিজ্যিক কিছু প্রতিষ্ঠান রয়েছে। যেহেতু আজকে শুক্রবার দিন, সেহেতু ধারণা করা যাচ্ছে যে ওই ফ্লোরগুলোতে যারা ছিল তাদেরকে আসলে নিরাপদে নামিয়ে আনা গেছে বা আগুন লাগার সাথে সাথে অনেকে বেরিয়ে আসতে পেরেছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা আসার পরে তারা এখনো পর্যন্ত 6 জনকে সুস্থ অক্ষত অবস্থায় এই ভবনটি থেকে উদ্ধার করতে পেরেছেন। তবে আমরা এখনো যেটি দেখছি যে ভবন থেকে প্রচণ্ড পরিমাণে ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে আসছে, অর্থাৎ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ভেতরে এখনো আগুনের শিখা জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা সর্বোচ্চ চেষ্টা করছেন যতটা কাছাকাছি যাওয়া যায় আগুনের উৎসের, ততটা কাছাকাছি গিয়ে সেই আগুন নিয়ন্ত্রণের জন্য। আমরা দেখছি যে ফায়ার সার্ভিস কর্মীরা লম্বা পানির নল দিয়ে এবং পাশাপাশি আরও একটি বড় আগুন নিয়ন্ত্রণ যান, 2টি যান রয়েছে যেখানে তারা অনেক উঁচু তলাগুলোতে অর্থাৎ 6তলা এবং 5। রাজধানীর উত্তরের 12 নম্বর সেক্টরে শাহ মকদুম রোডের লাভিন রেস্টুরেন্টে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। সেখানকার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী তানজিম শাফিন। ভারতের রাজস্থান রাজ্যের জয়পুরে পেট্রোল পাম্পের বাইরে একটি ট্রাকের সাথে কয়েকটি গাড়ির সংঘর্ষে অন্তত 5 জনের প্রাণহানি, অন্তত 35 জন আহত হয়েছেন, অন্তত 35 জন। শুক্রবার স্থানীয় সময় ভোর 5:30টার দিকে আজমের রোডের একটি পেট্রোল পাম্পের বাইরে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় দুর্ঘটনার সময় পাম্পের বাইরে একটি সিএনজি ট্যাঙ্কার রাখা ছিল। এ সময় একটি ট্রাক প্রথমে পাম্পের পাশে পার্ক করা কয়েকটি গাড়ির সাথে ধাক্কা খায়। এর এক পর্যায়ে আগুন লেগে যায় সিএনজি ট্রাঙ্কটিতে। তদন্তকারী কর্মকর্তারা বলছেন হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। আগুন লাগার পরপর দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। দমকল বিভাগ জানায় খুব অল্প সময়ের মধ্যে এই ট্যাঙ্কারের আগুন আশেপাশের যানবাহনে ছড়িয়ে পড়েছে। কক্সবাজারে ভিড় জমিয়েছেন বিপুল পর্যটক। বুকিং হয়ে গেছে হোটেল, মোটেল, রিসোর্ট, গেস্ট হাউসের বেশিরভাগ রুম। এ বিষয়ে বিস্তারিত জানাতে সুগন্ধা পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন মন্তোষ বেতক। মন্তোষ, মৌসুমের সর্বোচ্চ পর্যটক বোধহয় কক্সবাজারে। ব্যাপক ভিড় দেখতে পাচ্ছি সৈকতে। হোটেল মোটেলের অবস্থা কি? রেস্টুরেন্টগুলোতে কি পরিস্থিতি জানাবেন? রাত্রি সাগরের মোহনীয়তায় নিজেকে হারানোর কিংবা সিক্ত করার যে টান,
সেই টানে কিন্তু দেশের নানা প্রান্ত থেকে প্রচুর মানুষ ছুটে এসেছেন এবং আমরা দেখছি যে হয়তো ব্যবসায়ীরা বলছেন যে এই মৌসুমের সর্বাধিক সংখ্যক পর্যটকের সমাগম হয়েছে এই সাপ্তাহিক ছুটিতে কক্সবাজারে। এবং সকাল থেকে আমরা দেখছি যে আমরা সুগন্ধা পয়েন্টে আছি। এই পয়েন্ট একেবারে লোকারণ্য বলা যায় এবং প্রচুর মানুষ কিন্তু এখানে ভিড় করেছেন। শুধু এই পয়েন্টটি নয়, এখানে যে লাবণী কিংবা কলাতলি কিংবা সিগাল পয়েন্ট রয়েছে সবখানেই কিন্তু বিপুল মানুষের স্বতঃস্ফূর্ত যে উপস্থিতি সেটি আমরা দেখছি। এবং এখানে পরিবারের সদস্য, বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের নিয়ে যারা এসেছেন তারা অত্যন্ত আনন্দ উচ্ছ্বাসের সাথে এখানে সময়টা কাটাচ্ছেন। আমরা দেখছি যে অনেকে টিউব নিয়ে সাগরে নেমেছেন এবং সেখানে সাগরের নোনা জলে তাদের শরীর ভিজিয়ে যে আনন্দ সেটিতে তারা মেতে রয়েছেন। এবং এখানে অনেকে জেটিস্কিতে চড়ে, ঘোড়ায় চড়ে সময় কাটাচ্ছেন। সব মিলিয়ে বিপুল পর্যটকের যে উপস্থিতি, এটির কারণে সৈকত কেন্দ্রিক যে ক্ষুদ্র ব্যবসা বাণিজ্য রয়েছে, বিশেষ করে এখানে ফটোগ্রাফার থেকে শুরু করে হকাররা রয়েছেন, ছোট ছোট অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, 1000-এরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান এখানে সৈকতে গড়ে উঠেছে। এর বাইরে হকার রয়েছে প্রচুর। সব মিলিয়ে তাদের বেচা কেনাটা বেড়েছে এবং এই যে আর্থিকভাবে তারা লাভবান হচ্ছেন, এটির কারণে কিন্তু তাদের মাঝে একটা উৎসবের উন্মাদনা কিন্তু তাদের মাঝে রয়েছে। আমরা হোটেল মালিকদের সাথেও কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই মুহূর্তে শতভাগ কক্ষ তারকা হোটেলগুলোতে বুকিং রয়েছে এবং অধিকাংশ হোটেলে কিন্তু 80 থেকে 90% কক্ষ বুকিং থাকার কথা তারা আমাদেরকে জানিয়েছে। এবং এই মৌসুমটাতে যেহেতু প্রচুর পর্যটক সমাগমের মধ্য দিয়ে শীত মৌসুমটা শুরু হয়েছে এবং এই পুরো মৌসুমে কয়েক হাজার কোটি টাকার বাণিজ্য তারা আসলে আশা করছেন এবং এখন পর্যন্ত ব্যবসা বাণিজ্যের যে পরিস্থিতি সেটিকে তারা অত্যন্ত ইতিবাচকভাবে দেখছেন এবং তাদের ব্যবসা বাণিজ্য যে চাঙা হয়েছে এটির কারণে তারা যে বিনিয়োগটি করেছেন দীর্ঘ সময় সেটি তারা তুলে নিতে পারছেন। এবং তাদের যে সামনে মার্চ মাস পর্যন্ত এই চাপটা কক্সবাজারে থাকতে পারে এবং এই চাপটা যতদিন থাকবে ততদিনই কিন্তু পর্যটকদের চাপটা যতদিন থাকবে ততদিনে কিন্তু ব্যবসা বাণিজ্যটা চাঙা থাকবে এবং কয়েক হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য তারা আশা করছেন। এবং সবখানেই কিন্তু একটা চাঙা ভাব এসেছে। রাত্রি এই ছিল কক্সবাজার সৈকত থেকে আমার কাছে সবশেষ। কক্সবাজারের পর্যটকদের ভিড় নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মুন্তোষ পেতজ্ঞ। এবারে দেশের বাইরের প্রসঙ্গ। সাইক্লোন চিদোর আঘাতে মোজাম্বিকে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 73 জনে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কাবু দেলগাদো প্রদেশ। রোববার 260 কিলোমিটার গতিবেগে সাইক্লোনটি আঘাত হানে পূর্ব আফ্রিকার দেশটিতে। এতে ধ্বংস হয়েছে প্রায় 40,000 স্থাপনা। মোজাম্বিক অতিক্রমের পর চিদো ধ্বংসযজ্ঞ চালায় প্রতিবেশী মালাউইতে। দেশটিতে প্রাণ হারিয়েছে কমপক্ষে 13 জন। এর আগে ভারত মহাসাগরের ফরাসি দ্বীপ মায়োটে চিদোর তাণ্ডবে প্রাণ হারিয়েছেন আরও 31 জন। পরিস্থিতির সরেজমিন পর্যবেক্ষণ করতে ক্ষতিগ্রস্ত দ্বীপটিতে রয়েছেন এমানুয়েল ম্যাক্রো। সাইক্লোন বিপর্যস্ত জনগণের জন্য সর্বাত্মক সহায়তার আশ্বাস ফরাসি প্রেসিডেন্টের। শেষ করছি এখন ঢাকা, তার আগে শিরোনামগুলো আরও একবার। স্বৈরশাসক হাসিনাকে উৎখাত করে বর্ষসেরা বাংলাদেশ, দ্য ইকোনমিস্টের প্রতিবেদন। চ্যালেঞ্জ থাকলেও অন্তর্বর্তী সরকারের কার্যক্রম আশাব্যঞ্জক। সংস্কার না হলে দেশে আগের অবস্থায় ফেরার শঙ্কা। নির্বাচনী রোডম্যাপ কমাতে পারে রাজনৈতিক অনৈক্য, বলছেন বিশ্লেষকরা। 6 বছরেও পুরোপুরি কার্যকর হয়নি মোবাইল টাওয়ার ভাগাভাগির নীতি। বিটিআরসির শিথিলতার সুযোগ নিচ্ছে মুঠোফোন অপারেটররা। এই ছিল এখন ঢাকার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।